দাদার মুখে যেদিন শুনলাম সুনীলদার বিথিকা নামের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, আমি জানতেই চাইলাম না সুনীলদার কাছে সে মেয়েটা কে। দাদা মিথ্যে কিছু বলছি কিনা যাচাইও করলাম না, শুধু একা একা নিজেই চিৎকার করে দাঁড়িয়ে দিলাম। আর কোনো যোগাযোগ রাখলাম না। সুনীলদা তারপর অনেকবার চেষ্টা করেছে আমার ভুল ভাঙাবার, কিন্তু আমি একদিনের জন্যও মুখোমুখি হতে চাইনি। আমার ধারণা ছিল দাদা কখনো মিথ্যে বলতেই পারে না। আমি বুঝতে পারিনি আমি বড় হলেও দাদা আসলে বড় হয়নি তখনো। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন গল্প কোনো প্রশ্ন ছিল না। লিখেছেন সুরশ্রী ঘোষ সাহা। পাঠ সেনজেনী চক্রবর্তী। আমার বাপের বাড়ি আসাটা এখন প্রায় কমেই গেছে। আজ অনেক দিন পরে পাড়ায় এলাম। আসার সময় দেখলাম সুনীলদার বাড়িতে প্রচুর মানুষের ভিড়। আমার সঙ্গে আমার মেয়ে মুনিয়া আর বড় ব্যাগ আছে, তাই হাঁটা দিলাম নিজের বাড়ির দিকে। আমি কেন বেশি বাড়ি আসি না তা মা জানে, তবু না বোঝার ভান করে আমার উপর রাগারাগি করে, নানাভাবে কথা শোনায়। প্রায় দিনই বলে, বিয়ে দিয়ে মেয়ে পর হয়ে যায়, তোকে দেখেই বোঝা যায়। আমিও এটা ওটা অজুহাত দিতে থাকি। দাদা তো আছে, বৌদিও তোমাকে কত সঙ্গ দেয়, কি করব বলো, না আসতে পারলে আমি কি করব? সবটাই তো আর আমার হাতে নেই। জানোই তো চাকরি থেকে ছুটি পায় না, তাই আমারও ছুটি নেই। ওদিকে শ্বশুর অসুস্থ, মেয়েটা। মা থামিয়ে দেয়। তা বলে একদিনের জন্য মায়ের কাছে মেয়ের আসতে নেই? জানিস তো তোর বাবাকে নিয়ে আমি আর পেরে উঠি না। ভগবান হয় ওই লোকটাকে আগে তুলে নিক, নয় আমাকে। আমি শুনে রেগে উঠি, যা তা কথা বলছো। বাবা আজ বিছানায় শুয়ে আছে, বহু বছর হয়ে গেল। মায়ের আস্তে আস্তে মায়া কেটে যাচ্ছে বুঝতে পারি, তবু মৃত্যু চাইবে কেন? মা ঝাঁঝিয়ে ওঠে, 2 দিন থাক তাহলেই বুঝবি। চোখে দেখা যায় না এত কষ্ট পাচ্ছে মানুষটা। কিসের শাস্তি ভোগ করছে জানি না। কি উল্টো পাল্টা কথা বলো বুঝি না। শাস্তি হতে যাবে কেন? ঘরে ঘরে মানুষ অসুস্থ, সবাই শাস্তি ভোগ করছে। শুনেছি কোমায় থেকেও মানুষ নাকি সব শুনতে পায়। আচ্ছা চুপ করো বলে আমি মাকে থামতে বলি। তারপর প্রশ্নটা করব না ভেবেও করে ফেলি, আচ্ছা মা, সুনীলদার বাড়িতে খুব ভিড় দেখলাম, কি হয়েছে কিছু জানো নাকি? আমার মুখে সুনীলদার নাম শুনে মা প্রথমে একটু থমকে যায়, তারপর বলে, কই কিছু জানি না তো, তুই তো একবার ঢুকতে পারতিস। আমি না, আমি আর ওই বাড়িতে কিভাবে ঢুকবো? আমার ঢোকার সব পথই বন্ধ করে দিয়েছি। মা জামা কাপড় গোছাতে গোছাতে কাঁধ ছাকায়। সেসব কবেকার কথা, কে ওসব মনে রেখে বসে আছে? যেতেই তো পারতিস। কি জানে সুনীলের মা অসুস্থ শুনেছিলাম, কিছু হয়ে গেল নাকি? ভিড় দেখলি অথচ খোঁজ নিয়ে এলি না। আমাকে ইংরেজি পড়াতো সুনীলদা, সুন্দর সুপুরুষ, লম্বা চেহারা, কণ্ঠস্বরটাও খুব আকর্ষণীয়। নাটক থিয়েটার আবৃত্তি পাঠ করত, কাঁধে ছোলা ব্যাগ থাকতো সবসময়, আর তাতে কবিতার দারুণ সব বই। ইউনিভার্সিটি থেকে ফিরে আমাকে পড়াতে আসতো। তখন আমি উচ্চ মাধ্যমিক দেব। কিভাবে যেন প্রেমে পড়ে গেলাম মানুষটা। প্রেমের কবিতা লিখেছি বলে ডায়েরি খুলে দেখাতাম। একদিন ডায়েরিতেই লিখে রেখেছিলাম, সুনীলদা আমি তোমাকে ভালোবাসি। সেটা দেখে আমার বিনুনি ধরে টেনে বলেছিল, পর পর সময় নষ্ট করিস না, পরীক্ষার রেজাল্ট খারাপ করতে চাস নাকি? তবু আমি নাছোড়বান্দার মতো পিছনে পড়ে থাকলাম। কোনো না কোনোভাবে বোঝাতেও বলতে থাকলাম আমার ভালোবাসার কথা। সুনীলদা ব্যাপারটা সিরিয়াস ভাবে নিত না,
খুব কষ্ট হতো, রাগ হতো। দেখতে দেখতে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ঢুকলাম। কেমিস্ট্রিতে নাম্বার বেশি থাকতেও ইংরেজিতে অনার্স নিলাম। এদিকে সুনীলদা চাকরি পেয়ে আমাকে আর পড়াতে সময় পাবে না বলল। মাকে দিয়ে বলালাম সুনীলদার কাছেই আমি পড়তে চাই। মাও বুঝতে পারতো মেয়ের মনের তোলপাড়, কিন্তু কিছু বলতো না, নিষেধও করতো না। সুনীলদা ছেলেটাই এমন ছিল। মা একদিন সুনীলদাকে বলল, তোমার যখন সময় হয় তখনই পড়িও, তোমার কাছেই মামনি ভালো তৈরি হবে আমাদের বিশ্বাস। সুনীলদার পড়াতে আসতে সন্ধে পার হয়ে যেত। কয়েকটা বছর দুটো মন কাছাকাছি থেকে সুনীলদাও আমাকে ভালোবেসে ফেলল। সুনীলদা ডাকটা ছাড়তে পারলাম না কোনোদিন। আমাকে অনেক দিন বলতো, দাদা ডাকটা ছাড়। আমি বলতাম, তুমি তুই বলাটা ছাড়ো আগে। সেসব কেউই কিছু ছাড়িনি, শুধু মাঝখান থেকে সম্পর্কটা ছেড়ে গেল। একদিন বাড়িতে কেউ থাকতো না, শুধু সুনীলদা আর আমি বহু ঘন্টা একসাথে কাটাতাম। সুনীলদা দুহাত ছড়িয়ে কবিতা পাঠ করে শোনাতো, কথায় কথায় কিডসের কোটেশন দিত। The poetry The of poetry the of the earth earth is never dead. The poetry of the earth is never dead. সুনীলদার ভীষণ পছন্দের লাইন ছিল। যতই দেখতাম তাকে ততই ভালোবাসতে ইচ্ছে হতো। অথচ কোথা থেকে কি হয়ে গেল, এই আমি সুনীলদাকে একদিন চরম অপমান করে বসলাম। দাদার মুখে যেদিন শুনলাম সুনীলদার বিথিকা নামের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, আমি জানতেই চাইলাম না সুনীলদার কাছে সে মেয়েটা কে। দাদা মিথ্যে কিছু বলছি কিনা যাচাইও করলাম না, শুধু একা একা নিজেই চিৎকার করে দাঁড়িয়ে দিলাম। আর কোনো যোগাযোগ রাখলাম না। সুনীলদা তারপর অনেকবার চেষ্টা করেছে আমার ভুল ভাঙাবার, কিন্তু আমি একদিনের জন্য মুখোমুখি হতে চাইনি। আমার ধারণা ছিল দাদা কখনো মিথ্যে বলতেই পারে না। আমি বুঝতে পারিনি আমি বড় হলেও দাদা আসলে বড় হয়নি তখনও। দাদার সঙ্গে আমার ছোটবেলার নানা ঝগড়াকে দাদা মনে রেখে দিয়েছিল। প্রতিবার মায়ের আমার পক্ষ নেওয়াকে দাদা সহ্য করতে পারত না। মাকে বলতো, তুমি একচোখা, আমাকে নিশ্চয়ই কুড়িয়ে পেয়েছিলে, তাই ভালোবাসো না, শুধু বোনকে ভালোবাসো। বড় হয়ে যাওয়ার পরও আমার প্রতি দাদার যে রাগ আর হিংসে ছিল তা ঘুণাক্ষরেও টের পেলাম না। কি খাবি বল, কি রান্না করব? কথা বলতে বলতে মা এসে ঘরে ঢুকতে আমার ঘোরটা কাটলো। যা খুশি করো না, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তবু তুই কতদিন পর এলি, আমি বরং বাবানকে মাংস আনতে বলছি। তোমাকে কত ব্যস্ত হতে হবে না মা, আমি এখন 2 দিন আছি, আসা হয় না, তাই শ্বশুর বাড়িতে বলে এসেছি 2 দিন এখানে থেকে তবে ফিরব। মায়ের মুখে হাসির আলো ফুটে উঠল। যাক বাবা, মেয়ের আমার তাহলে। আবার শুরু করলে, থামিয়ে দিই। সুনীল ছেলেটা আর বিয়ে করলো না, আইবুড়ো জীবন কাটাচ্ছে। কিছু মাস হলো বাবা মারা গেল। মায়েরও বয়স হয়েছে, ওর তো একটা বিয়ের দরকার ছিল। এখন যদি ওর মায়ের কিছু একটা হয়ে যায়, কি হবে ছেলেটার? অমন সোনার টুকরো ছেলে। মা কানের পাশে দাঁড়িয়ে বকবক শুরু করল। কি আবার হবে? দুনিয়ায় কেউ একা থাকে না বুঝি? কত মানুষ দুনিয়ায় একা বাচ্চা জানো? ঘরের বাইরের কটা খবর রাখো, ওই বস্তা পচা কথাগুলো না ভেবে বাস্তব জগতের কিছু খবর রাখো। আমি গলা কর্কশ করতে মা আরো নরম গলায় বলল, যা না, ঘুরেই আয় না সুনীলের বাড়ি থেকে। আমি মুনিয়াকে রাখছি, যা যা তুই ওঠ, রেডি হয়ে যা তো দেখি। সেই শুনেছি থেকে মনটা কেমন করছে। মনটা যে আমার কেমন করছে মাকে বলতে পারলাম না। সুনীলদার মতন অমন ছেলেকে ছেড়ে কেমন একটা বিয়ে করে বসলাম।
সমাজের চোখে স্বামী স্ত্রীর মুখোশ ছাড়া রুভাইয়ের সঙ্গে আমার যে আর কোনো মানসিক সম্পর্ক নেই, মাকে ওই কথা বলা যায় না। মায়ের পেটের ভাই, তাই দাদার উপরে রাগ রইল না। মাঝখান থেকে সুনীলদাকে একা করে দিয়েছিলাম। আর কাউকে ভালোবাসলে তাকে নিশ্চয়ই বিয়ে করত, কিন্তু আমি যে ভালোবাসা সম্পর্কে ধারণাই বদলে দিয়েছি মানুষটার মধ্যে। একটা সাদা চুড়িদার পরে হাঁটতে হাঁটতে সুনীলদার বাড়ির উদ্দেশ্যে বেরোই। অনেকগুলো বছর মাঝখান থেকে পার হয়ে গেছে, আর রাগ অভিমান মনে ধরে রেখেই বা কি হবে? অসময়ে তো মানুষের পাশে দাঁড়ানোই উচিত। কাকিমা বড় ভালো মানুষ ছিল, আমি গেলে কত কিছু খাওয়াতো। নিজের একমাত্র ছেলের দায়িত্ব যেন আমাকেই দিতে চেয়েছিল। সুনীল তার বাড়ির কাছাকাছি পৌঁছে দেখি মৃতদেহ নিয়ে যাওয়ার কাঁচ ঢাকা গাড়ি স্বর্গের রথ দাঁড়িয়ে রয়েছে। আমাকে ঢুকতে দেখে চেনা জানা কয়েকজন একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো। বোঝাই যায় তাদের চোখে অনেক প্রশ্ন। হয়তো ভাবছে বিয়ে করে কতটা সুখে আছি দেখাতে এসেছি পুরনো প্রেমিককে। তাদেরও বোঝা উচিত আমি তো এমনি এমনি কোনো সাধারণ দিনে পা রাখিনি এ বাড়িতে। শুধুমাত্র কাকিমাকে শেষ দেখা দেখতে দুজন লোক দুধারে স্ট্রেচারটা ধরে বেরিয়ে আসে ঘর থেকে বাইরের দিকে। সাইডে দাঁড়িয়ে পড়ি আমি, পা আটকে যায় মাটিতে। সাদা চাদরের ঢাকা পুরো দেহ, শুধু ঘুমন্ত মুখটুকু বাইরে বেরিয়ে আছে সুনীলদার। পিছনে কাকিমাকে কারা যেন ধরে বাইরে নিয়ে আসছে। দরজার ঠিক পাশটাতে দাঁড়িয়ে থাকা আমার পায়ের কাছে এসে কাকিমা লুটিয়ে পড়লো মাটিতে। খোকা, এই অসুখ আমার না হয়ে তোর কেন হলো? আমাকে এভাবে একা করে দিয়ে কি করে চলে যাচ্ছিস খোকা? মায়ের প্রশ্নের কোনো উত্তর দিল না ছেলে। কানে ভেসে এলো সুনীলদার স্পষ্ট উচ্চারণ, Here lies one whose name was written in water. whose name was right in water. প্রিয় জন কিটসের কোটেশন বলতে বলতে সুনীলদা যেন সবাই গাড়িতে উঠে শোয়ে। কাকিমার মতো সুনীলদার কাছে আমারও কোনো প্রশ্ন ছিল না, তবু জীবিত লাশের মতো আমি গাড়ির পিছনে দৌড়ে যাই। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।